এবছরের সারেগামাপাতে অনেক প্রতিযোগীর মধ্যে নিজের গানের মাধ্যমে পুরো গ্র্যান্ড ফিনালের মঞ্চ পর্যন্ত নিজেকে ধরে রেখেছিল সায়ন্তনী। আজকে আমরা ওর বাড়িতে এসেছি, অর্থাৎ হাওড়াতে এসেছি। মঞ্চে ওঠার পর না একটা ম্যাজিক ঘটে, মঞ্চটা তোমাকে একটা শক্তি দেয়। জিততে হলে ট্রফির দরকার হয় এটা বোধহয় নয়, জিত অনেক সময় মানুষের ভালোবাসাতেও হয়, সেটা বোধহয় প্রমাণ করে দিয়েছে। অবশেষে আমরা সায়ন্তনীর বাড়িতে পৌঁছে গেছি। তো চলুন ও কি করছে দেখি। আমরা চলে এসেছি তোমার বাড়িতে, একদম আড্ডা দেবো আজকে। একদম প্লিজ কাম। এটা আমার বেডরুম, এখানে আমার মানে রাতের ঘুমটা এখানে আর কি হয়, বাকি আমার মিউজিক রুম আলাদা রয়েছে। আমরা আড্ডাটা এখানে বসেই তো দিতে পারি। একদমই দিতে পারি। একটা প্রশ্ন, যে এই যে ঘরটা কতদিন পর ফেরা হয়েছে একটু বলো। ওরে বাবা, ঠিক 10 মাস, ঠিক 10 মাস পরে ফিরেছি। তাতে মানে আগে যত না একটা বাড়ির প্রতি টান বা কিছু ছিল, এই 10 মাস বাড়ির বাইরে থেকে আরো বাড়ির প্রতি ভালোবাসাটা বেশি আর কি বেড়ে গেছে অনেক। এবং অনেকটা প্রাপ্তি নিয়ে বাড়িতে ফেরা, অনেকটা প্রাপ্তি নিয়ে আমার বাড়িতে সকলে এত খুশি। বিগত 10 মাস ধরে তারা এত খুশিতে রয়েছে, তো বাড়িতে একটা উৎসব ফিল তো চলছেই। তো তুমি তো এবার তোমার বাড়ির সবার সাথে আলাপ করিয়ে দেবে আমাদেরকে নিশ্চয়ই। একদম করাবো। আমার পরিবারের সকলেই রয়েছে প্রায়, শুধু দুজন নেই, আমার জেঠু আর বোন নেই। তো আমার ভাই সায়ন্তন ও রয়েছে, আমার ঠাকুমা রয়েছে, আমার মা রয়েছে, আমার জেম্মা রয়েছে, আর আমার বাবা রয়েছে ওখানে। তো পুরো ফ্যামিলি রয়েছে, শুধু দুজন আমার জেঠু আর বোন আপাতত নেই এখানে। তো এটাই আমার ফ্যামিলি। মানে সবাইকে একসাথেই থাকা হয়? আমাদের পুরো জয়েন্ট ফ্যামিলি। তুমি আমার বাড়িটাও দেখলে যে আমরা একসাথে, মানে 8 জন মেম্বার আমরা টোটাল, সবাই একসাথেই থাকি আর কি। আচ্ছা, আমি যদি আপনাদেরকে একটু জিজ্ঞাসা করি যে এই যে মেয়ের সাফল্য এবং 10 মাস পরে বাড়ি ফেরা, এটা কেমন লাগছে? মানে প্রাপ্তির ঝুলি নিয়ে ফিরেছে তো বলা চলে। একদম আমাদের তো ছোটবেলা থেকেই ওকে নিয়ে ভীষণ স্বপ্ন ছিল যে ওর গান বাজনার যতটা উন্নতি হয় এই সারেগামাপাতে যেন একটু সুযোগ পায় ও। এবার অনেকবার অডিশন দিয়েছে, অনেক বছর অডিশন দেওয়ার পর আমাদের এই অপেক্ষার অবসান হয়েছে। এবার সিলেক্ট হয়েছে এবং এমনকি ফাইনালে মঞ্চেও পৌঁছে গেছে। এটা আমাদের অনেক বড় প্রাপ্তি। এবং যেটা বলছিল যে বাবা মা আমার থেকেও বেশি চাইতো যে আমি যাতে এই জায়গাটা পাই বা যাই সারেগামাপার মঞ্চে অন্তত যেন যেতে পারি ফাইনাল অবধি। এটা তো এটা এক্সপেকটেশন ছিল না আমাদের, সেটাই জি বাংলার কাছে এত কৃতজ্ঞ আমরা। এমনকি আমাদের পরিবারের প্রত্যেক সদস্যকে মানে আমাদের খুব সম্মান করেছে আর খুব কি সম্মান দেওয়া জি হয়েছে বাংলা থেকে। এবার এতটা যে ও ফাইনাল পর্যন্ত পৌঁছে যাবে, তো আমাদের বাড়িতে এই জন্য উৎসব চলছে প্রতিনিয়তই আর কি। একটা খুব মানে খুশির আমেজ চলছে সবসময়। এবং যখন এই যে এতবার অডিশন দিয়েছে, যেটা সায়ন্তনী বলছিল, তারপরে যেই যখন জানতে পারলে যে মেয়ে পেয়ে গেছে চান্স, সেই সময়ের অনুভূতিটা একটু বলো। মানে সেই সময় যে কি মনে হয়েছে আমি এখন মনে বুঝতেই পারবো না, কি বলতেও মনে পারবো না কি মনে হয়েছে। হঠাৎ করে আমরা একেবারে মানে সবাই অবাক হয়ে গেছি যে হ্যাঁ, যেই এতদিন যে স্বপ্ন দেখতাম সেই স্বপ্ন মানে সার্থক হয়ে গেল তাহলে, সেটাই। তারপরে আমরা মা আর আমি দুজনে মিলে, তারপরে ওর বাবা, সবাই মিলে আর কি ওকে অডিশন দিতে নিয়ে যেতাম আর কি। আমার আম্মা একদম ছোট থেকে আর কি আমরা অডিশনে, কারণ আমরা সকলেই জানি যারা অডিশন দেয় একটা বিশাল লাইন পড়ে অডিশনের, রাত থেকে দিতে হয়। তো সেখানে বাবা জেঠু রাতে অডিশন মানে লাইন দিত, আর সকালে আমাকে আম্মা মা মিলে একসাথে নিয়ে আর কি যেত। আর সেখানে তখন জেম্মা বাড়ি সামলাতো। তো আমার আম্মার আমার গানে অনেক অবদান রয়েছে। তাহলে মানে বলা চলে যে পুরো স্ট্রাগলটা মানে পরিবারের সাথে করেছো, তাই না? একদম পুরো পরিবার। যতটুকু যা সফলতা সব আমার পরিবার মানে সবার সাহায্যে, সবার আশীর্বাদেই হয়েছে। ও জেম্মা, আমরা যখন ওকে নিয়ে বাইরে ব্যস্ত থাকতাম তখন ওর ভাই এবং আমার পরিবার সমস্ত কিছু জেম্মা সামলাতো। ঠাম্মার কাছে যাব, কি বলবে? মানে নাতনির তো মানে অনেক বড় সাফল্য, তুমি নিয়ে যেতে সঙ্গে করে, যেটা তুমি বললে। এখন কেমন লাগে? সেটা তো আনন্দ হচ্ছেই। এবং ও বলছিল যে পরিবারের লোক বেশি করে চাইতো যে আমি যেন এই জায়গাটা পাই, এবং শুধু পাওয়া নয়, যে ফিনালে পর্যন্ত নিজেকে ধরে রাখা, এটা তো একটা প্রাপ্তি। এটা তো বড় প্রাপ্তি।
ঠাম্মা কি বললো যখন এই ফিনালে অবধি গেলে বা কিছু? মানে তো আমি তখন এখানে ছিলাম না। আম্মা আচ্ছা। ছিল না, আম্মা আমি ছিল ছিলাম, হচ্ছে আমি নর্থ বেঙ্গলে ছিলাম। আমার এক পিসি বাড়িতে ছিল নর্থ বেঙ্গলে। তো সেটা জানা, অডিশন যে দিচ্ছে আমি খুব একটু লুকিয়ে চুরি অডিশন দিয়েছিলাম, কারণ আমি ভেবেছিলাম আমি তো হতে হ্যাঁ, না মানে হতে সেই- পারি, আবার দুঃখ দিয়ে লাভ লাস্টের নেই। দিকে ও মানে হাল ছেড়ে দিয়েছে। বিরক্ত হয়ে বলছে মানে বলতো না আর পরিবারে যে কি দুঃখ অডিশন দিয়ে দিবে কি দূর যাবো কি যাবো না, তারপরে দিয়ে এসে বাড়িতে আর বলতো না। কিন্তু যখন সিলেক্ট হয়ে গেছে জানতে পারলাম, তখন তখন কটা বাজে, রাত্রেবেলা, অনেক রাত্রে তখন জানতে পেরেছি ও যে সিলেক্ট হয়েছে। খুব মানে আমরা সেই সময় মানে খুবই আনন্দ যে না বলে গিয়ে মানে সিলেক্ট হয়ে গেছে, এটা মানে খুবই বড় একটা পাওনা আমাদের। তো এই তখন আর কি আম্মাকে আর কি আবদার করে যে আমাকে এবার নিয়ে আয়, কারণ আলিপুরদুয়ারে ছিল। তো সেখান থেকে যে এবার সিলেক্ট হয়েছে আমিও আর কি সেটে দেখতে যাব। তো কারণ আমাদের তো একটা পরম পাওয়া যে একটা সারেগামাপার সেটে বসে নিজে গাইছি, আমার পরিবার বসে দেখছে। ঠিক একদমই তাই। আর কাকুকে একটু জিজ্ঞাসা করি যে বলো যে কেমন লাগে এই যে মেয়ের এত বড় প্রাপ্তি? এটা আমার অনেক দিনের আশা আর কি, হ্যাঁ। যে আমি এই মেয়েকে এই দেখবোই স্বপ্নটা ভাবছি। এরকম মঞ্চে আগে আগে যখন দেখতাম টিভিতে, আমিও ভাবতাম যে আমিও মেয়ের যদি এরকম প্রোগ্রাম দেখতে পারি, মেয়ের সঙ্গে এত লোক দেখছে, আমার মেয়ের প্রোগ্রাম দেখবে, আমাকে বলবে, সেই ভাবনাটাকে সত্যি হয়েছে ও। আমি যখন রাস্তায় বেরোই এখন আমাকে কেউ বলে যে মেয়ে ভালো গাইছে, খুব ভালো লাগছে, তো আমি খুব ততটাই সাধারণ হয়ে বলি, কিন্তু ভেতরটা আমার এত চওড়া হয়ে যায় যে বলে তোমরা দেখছো তো, আর তোমাদের আশীর্বাদেই সব হচ্ছে আর কি। আমার খুব খুব খুশি হয়েছি। আর আমি যেহেতু গানটাকে আমি খুবই ভালোবাসি আর কি, আমার যাই আমার প্রফেশন থাক, কিন্তু গানটা আমি মারাত্মকভাবে ভালোবাসি, আর সেই ভালোবাসাটা পূর্ণ মর্যাদা রূপেও আমাকে ফিরিয়ে দিয়েছে। মানে মেয়ে স্বপ্নটা পূরণ করেছে পূরণ একদম, করেছে, তাই না? হ্যাঁ। আমি 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 আমার মেয়ে হওয়ার পরও আমি কিন্তু অডিশন দিতে গিয়েছিলাম, হয়তো আমি ঠিক গান বাজনা জানি না, কিন্তু হয়তো সিলেক্ট হতে পারিনি, কিন্তু সেই জায়গাটাকে মানে আমি ভেবেছিলাম সেই জায়গাটা করেছেন এমন হচ্ছে যেন আমিই করেছি, আমার কোনো তফাৎ মনে হচ্ছে না যে ও করেছে, আমিই করেছি এটা আর কি। আর সবার সাথে কথা বললাম, কিন্তু বাকি রয়ে গেল হচ্ছে ভাই। ভাই তো একদম চুপ করে দাঁড়িয়ে আছে, যেটা দেখতে পাচ্ছি। দিদি তো 10 মাস পরে বাড়ি ফিরেছে, কতটা মিস করেছিলে এই এতগুলো দিন যে ছিল না দিদি বাড়িতে? মাঝে মাঝে মনে তো হতো ঘরে থাকতো আমরা একটা জায়গায়, ঘরে থাকতো মানে একটা ঘরে, মানে আমরা গান করতাম একসঙ্গে, একটা বক্স আছে মানে চালিয়ে গান করতাম, বাজাতো ওটাই মানে ওটা যখন থাকতো না তখন আমাকে নিজেই করতে হতো। এবার যতটুকু পারতাম করতাম, বাকি যেমন গিটার বাজাতে পারতো, মানে বাকি সবকিছু ইনস্ট্রুমেন্টও বাজাতে পারতো। মানে আমি থাকাকালীন আর কি আমি একটু গিটারটা বাজিয়ে দিলাম, একটু গাইছে, বা আমাদের একটা বক্স আছে একসাথে আমরা গান গাইতাম মাইকেল। মানে ও এবার যখন ছিল না ওটা মানে মনে ভাবতো মনে যে পড়তো এখন এই সময় দিদি করতো, এখন ও নেই, এগুলো এখন ওর ওকে জায়গায় একা আমি একা করতে করছি। হচ্ছে। আর মারামারি হতো তো নিশ্চয়ই ভাই বোনের দুজনে? মারামারি আমাদের ভেতরে না সেটা নেই। আসলে ও আমার থেকে এতটাই ছোট না, আমরা 12 বছরের কিন্তু ডিফারেন্স আমার থেকে। এবারে 13 বছরের ডিফারেন্স, আমার থেকে ভাই অনেক ছোট। তো সেই জন্য মারামারিটা ওটা হতো না। আমি অনেকটা যেহেতু বড় ওর থেকে, মারামারিটা মানে ভয় পাই কিন্তু দিদিকে খুব কিন্তু খুব রেসপেক্ট, ভয় খুব পায়। ভয় দিদি পায়। এটা বলবে মানে একদম। দিদির যখন বলে তখন দিদির উপর রাগ দেখাতো, কিন্তু মুখে কিছু বলতো না, সেই রাগটা ওর মার উপরে এবারে এসে চেলামিলি করতো। মানে দিদির তাহলে এদিকে কোনো চাপ নেই না, বলা না, চলে না, একদম, না, যে ভালো ভাই ভাই, কিছু করে, নিঃসন্দেহে- ভাই একদম সব কথা শুনে হ্যাঁ, চলে। সব কথা শুনে খুব বাধ্য। পরিবারের সবার সাথে কথা বললে হ্যাঁ। এবং একসাথে থাকার এটা একটা আলাদা মজা, কিন্তু তাই না অবশ্যই, সায়ন্তনী? একদম জয়েন্ট ফ্যামিলির যে কি মজা, সেটা না থাকলে বোঝা যায় এই না। বন্ডিংটা এটা ভাবাই যাচ্ছে না। মানে একটা মানুষ বুঝতে পারবে না সে যদি আলাদা বা কিছু থাকে। আচ্ছা, এই যে এত দূর গেলে মানে একদম ফাইনাল অবধি, তো সবাইকে কি ট্রিট দিলে একটু বলো? মানে পরিবারের লোককে তো ট্রিট দিয়েছো নিশ্চয়ই। পরিবারের আসলে এটা তো আমাদের সবে আমি ফিরেছি, তারপরে হচ্ছে আমাদের চলছে উৎসব। আজকে এই কোনো সময় পিসি বাড়ি, কোনো সময় মামা বাড়ি থেকে আমাকে আমার একটু খেতে ডাকছে বা এগুলো। তো আমার খুব একটা ট্রিট দিতে হচ্ছে না, আমিও অনেক গিফট পাচ্ছি আর কি এখানে। মানে আমাদের একটা গেট টুগেদার হবে সবাই মিলে অবশ্যই, কিন্তু এখন আমাকে একটু এর বাড়ি নিমন্ত্রণ ওর বাড়ি নিমন্ত্রণ একটু বেশি যেতে হচ্ছে, তাই আপাতত সময়টা পাচ্ছি না। তোমারটা ডিউ থাক, ওটা পরে হবে পরে নাকি? নিশ্চয়ই দেবো। একদমই তাই। পরিবারের সবার সাথে তো মানে পরিচয় তুমি করিয়ে দিয়েছো এবং একদম। একটা আড্ডাও আমরা দিলাম। হুম। এইবারে কি বলবে বলো? এবার আমি চাইবো যে আমার আরেকটা যে রুম আছে ওখানে গান বাজনা করি আমি, আর ওখানে আমার আচ্ছা। সব প্রাইজ গুলো সাজানো আছে, তো আমি একটু দেখাতে চাইবো প্লিজ। আচ্ছা চলো চলো চলো। একদম। এইটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। আচ্ছা, এটা আমার মানে অনেক পুরনো, আমার সব মা আম্মা এগুলো সব একদম সব যত্ন করে, জগন্নাথ দেব রয়েছেন, গুরুদেব রয়েছেন, এনাদের আশীর্বাদেই সবকিছু আর কি। অবশ্যই ঈশ্বরের ওপরে আর কি আছে। তার এখানে হ্যাঁ চলো। হচ্ছে আমার মেইন যেখানে গান বাজনা করি।
মা বাবা আর কি এটা আমাকে একটা গিফট দিয়েছে। এই প্রাইজগুলো আমার হচ্ছে ছোট থেকে পাওয়া সব প্রাইজ, আমি যে যে কম্পিটিশনে গেছি যা জিতেছি আর কি, সেইটা এরকম একটা ওরা, আমি ওখানে ছিলাম তো সেই সময় ওরা এটাকে একটা তৈরি করে এটা আমাকে একটা সারপ্রাইজ, মানে 10 মাস পরে যখন বাড়িতে এলে এসে দেখছো যে একটা সুন্দর সারপ্রাইজ তোমার জন্য ওয়েট করছে। একদমই একদমই তাই। এই কর্নারটা আমার খুব পছন্দের, এখানে আমার বিভিন্ন জায়গা থেকে পাওয়া সব প্রাইজ রয়েছে। আর ওখানে দেখতে পাচ্ছ তোমরা সারেগামাপার আমাদের সরস্বতী মূর্তিটা রয়েছে। কিন্তু সব আমার একদম ছোটবেলা থেকে পাওয়া সব প্রাইজ। সবই কি গান বাজনার জন্য? সব গানের জন্য, কারণ আমি ছোটবেলা থেকে আর কিছু শিখিনি, আচ্ছা, ওই জন্য গানের সব প্রাইজ রয়েছে। একটু যদি বলো মানে কোনটা কয়েকটা যদি। এইটা যেমন আমি একদম ছোটবেলায় এই যে এই ছোট্ট প্রাইজটা, এটা হচ্ছে আমার প্রথম পুরস্কার। আমি প্রথম পুরস্কার মানে হচ্ছে আমার প্রথম পুরস্কার একটা কম্পিটিশনে, সেটা 3rd হয়েছিলাম রবীন্দ্রসঙ্গীত গেয়ে, এটা প্রথম প্রাইজ। তো এটা খুব স্পেশাল। অনেকগুলো রয়েছে এখানে, কিছু কিছু স্টেজ শো থেকেও পাওয়ার। এখানে আমার পেন্টিংস রয়েছে যেটা সারেগামাপায় যাওয়ার পর আমাকে গিফট করেছিলেন বেশ কিছু আর কি ফ্যান্স। আর এখানে রয়েছে হচ্ছে ওই যেটা আমি যেহেতু ফিনালেতে মোস্ট স্টাইলিশ পারফর্মার হয়েছি, তো যে রূপো দেওয়া হয়েছিল তার একটা এখানে রাখা হয়েছে। আমি একদম ছোটবেলায় জি বাংলা সারেগামাপার লিল চ্যাম্পসে ছিলাম বাচ্চাদেরটাতে, আমি সেখানে একটা এপিসোড করেছিলাম, করার পরে আমি তারপরে এলিমিনেট হয়ে যাই। কিন্তু সেখান থেকে আমাকে খুব সুন্দর একটা মেমেন্টো দেওয়া হয়, এটা যেটা আমার কাছে রয়েছে, আমি সেটাকে বাঁধিয়ে রেখেছি। এটা হচ্ছে লিল চ্যাম্পসের কাপ, এটা রয়েছে। আর আমি আকাশ হাটে গেছিলাম সুপারস্টার সিঙ্গার, তো সেখানে আমি একটি প্রাইজ জিতেছিলাম উইনারের, তো সেটাও রয়েছে, সেগুলো খুব স্পেশাল। এই একটা প্রাইজ খুব স্পেশাল, ওই আমি যে দাঁড়িয়ে রয়েছি নিয়ে, ওটা আমি অনেক ছোট তখন আমি একটা কাপ জিতেছিলাম নজরুল গীতি গেয়ে, তো এটা খুব স্পেশাল। আর আমরা তো দেখতে পাচ্ছি যে গান বাজনা যেহেতু এই ঘরে বসেই হয়, সেজন্য একদম গান বাজনা করার জন্য যা যা দরকার একদম নিচ থেকে শুরু করে খাট, একটু বল এগুলো কি সবই তোমার? সব আমার। এখানে যা যা রয়েছে দেখছো, গিটার দেখছো, হারমোনিয়াম, ইউকুলেলে রয়েছে, তারপরে কিবোর্ড রয়েছে, সবকিছু। হারমোনিয়ামটা আমি অনেক ছোট থেকে বাজাই করি, কিন্তু এই যে ইনস্ট্রুমেন্টগুলো এগুলো আমি একদম নিউ, এগুলো আমার খুব ইচ্ছে হয়েছিল যে আমি সারেগামাপার পরে অনেক ইনস্ট্রুমেন্ট শিখবো, তাই আমি এগুলোকে এনেছি, এবার আমি এগুলোকে শেখা শুরু করবো। সেগুলো দিয়ে দর্শকদেরকে আর কি নতুন নতুন গান উপহার দেবে। একদম আমি তাই করব। আর এখানে কিছু বই রয়েছে, আমি বই পড়তে ভালোবাসি, তো এখানে বিভিন্ন বই রয়েছে, সব আমার কমপ্লিট হয়নি একদমই, কিন্তু আমি শুরু করেছি। তো এটা খুব পছন্দের কর্নার, তোমায় প্রথমেই বললাম। তো এই বইগুলো এতদিন যেহেতু চাপে ছিলে বলে পড়া হয়নি, তো এবারে আস্তে আস্তে এবার আস্তে আস্তে পড়বো। তো এবারে আমরা একটুখানি আড্ডা দিতে বসেছি বলা চলে। তো একটু বলো যে শুরুটা কিভাবে হয়েছিল, মানে সারেগামাপাতে কি এটাই প্রথমবার অডিশন দেওয়া নাকি আগেও কখনো দেওয়া হয়েছে বা কি, একটু যদি বলো। আর সারেগামাপার অডিশন বলতে এটা একটা অনেকটা বড় সাবজেক্ট, কারণ আমার অডিশন অন্তত 14-15 বার, বোধহয় কম বলছি, অডিশন দিয়েছি, কিন্তু আমি সুযোগ পেয়ে উঠিনি। মানে কি একদম ছোট থেকে অডিশন? একদম ছোট, তো মানে গান শিখতাম, অডিশন দিতাম, গান শিখতাম। আর আমার পরিবারও আমার সাথে সেরকম ভাবে লাইন দিচ্ছে, তারাও রাত জেগে তারপর গাইতে যাচ্ছি। যারা অডিশন দিয়েছেন তারা জানবেন কিভাবে হয়, কিন্তু সেটা মানে গাইতে মানে সুযোগ পেতাম না। এতবার অডিশন দিয়েছি, এতবার আর কি সুযোগ না পেয়ে আর কি আর অডিশন দেওয়ার আমার ইচ্ছে ছিলই না। মানে কিরকম হতো ব্যাপারটা যে সারা রাত লাইনে দাঁড়িয়ে থাকতে? তারপরে মানে এত যেহেতু জি বাংলা সারেগামাপা বা যে কোনো রিয়ালিটি শো, সবার মানুষেরা তো কাছে, সবাই চায় সেখানে আমি একটু গাই বা কিছু। এবার ওই জন্য যে লাইনটা পড়তো সেটা মানে মাঝরাত থেকে না দিলে পরের দিন তুমি গাইতে কখন পাবে সেই সুযোগ মানে আন্দাজ নেই কোনো। ওই জন্য এরকম হয়েছে, আমার বাবা জেঠু হয়তো মাঝরাতে লাইন দিয়ে রয়েছে, আমি পরের দিন মা ঠাকুমার সাথে গেলাম সকালে, তাতে একটু হয়তো বিকেলে গাইতে পারলাম হয়তো গিয়ে, নয়তো মানে মাঝরাতে পরের দিন গিয়ে মাঝরাতে গাইবো যদি পরে এ হয়। তো এরকম ভাবেই আর কি অডিশন গুলো দিয়েছি। খুব কষ্ট হয় অডিশন দিতে, মানে ভাবা যায় না। তো সেখান থেকে একবার দুবার না, তুমি যেটা বললে শুরুতেই যে 15 বার অডিশনের পর অডিশন দিয়ে গেছি আমি। তো এইবারে আর কি এইবারের অডিশনটা হচ্ছে সব থেকে আর কি অন্যরকম হয়েছে। মানে কিরকম বলতে, অডিশন যেহেতু আমি এতবার মানে পারিনি, তো সেটা একটা কষ্ট লাগা থাকে, তো মানে যে একটা মানুষকে 15 বারই যে দুঃখ আর কি, যে থাকে যে আমি আচ্ছা বোধহয় তাহলে এই পথটা আমি ছেড়ে দিয়ে আমি না অন্যভাবে চেষ্টা করি যে আর যাবো না রিয়েলি শোতে। আমি হয়তো অ্যাপ্লিকেবল না ওদের, ওরা হয়তো যেটা চাইছে আমি তার জন্য যোগ্য কেউ নই।
তো ছেড়ে দিই, আর দরকার নেই। কিন্তু আমার মা বাবা বা আমার পরিবার সেই আশাটা ছাড়তে পারেনি, তাদের ইচ্ছা ছিল আমি একবার ওই মঞ্চে গিয়ে দাঁড়াই। তো আমি কোনোদিনও ভাবতেই পারিনি, মানে ছোটবেলায় ভাবতে পারতাম যে ঠাকুর, প্রত্যেক অডিশনে গিয়ে ঠাকুরকে ডাকতাম আমাকে যেন নেয়। এবার আমি ভাবিনি যে এবার আমাকে নেবে বা কিছু, কিন্তু আমার মা হচ্ছে খাওয়া বন্ধ করে দিয়েছে যে যেতেই হবে অডিশনে, আর আমিও হচ্ছে যাবো না অডিশনে। তারপরে আর কি মায়ের চাওয়াটা বেশি ছিল, আমি বললাম এই শেষ বলে আমি যখন কল টাইম আমাদের 10টায় থাকে যে ডেকেছে, তার একদম শেষে মানে শেষে গিয়ে অডিশন দিয়েছি আমি লাস্ট, যে যদি আমাকে লাস্টের জন্য গান না শুনে মানে না হলেই ভালো। তো তারপরে হলো প্রথম রাউন্ড ক্রস করলাম, সেকেন্ড রাউন্ড, এরকমভাবে হয়েছে বিষয়টা। মানে সব থেকে ক্যাজুয়ালি দেওয়া অডিশন আমার এবারে। এবং শেষবার পরিবারও যায়নি যেটা বললে। না, আমি এবার কি হয় আর কার কি হয় জানি না, আমার পরিবার আমার সাথে ধরো অডিশনে দাঁড়িয়ে রয়েছে, তার ওদের কষ্টটা দেখেছি তো আমি, অত কষ্ট, ঘাম ঝরছে, কষ্ট হচ্ছে, এ হচ্ছে। তো তারপরে যখন পারতাম না যে না সিলেক্ট না হয়নি, ওইটা নিতে পারে না মানুষ একটা পরিবারের। তো আমি ভেবেছি এবারেও যাবো, এবারেও তো সেই আউট করে দেবে আমাকে, আমি কনফার্ম ছিলাম এটা নিয়ে। আমায় সিলেক্ট করবে না ওটা আমি খুব কনফার্ম ছিলাম যে এবারেও আমাকে বার করে দেবে। আর বাবা আর পরিবারকে কষ্ট দিয়ে লাভ নেই, আমি একাই যাবো, এটা মোটো করে যাবো, নিলে নেবে, আর নেওয়ার তো প্রশ্নই উঠছে না, বাড়ি করে দেবে, আমি একাই চলে আসবো। পুরো এইভাবে আমি অডিশন দিয়েছি, মানে ওরাও আতকে উঠেছে পরে শুনে যে আমাকে ওরা অডিশনে সিলেক্ট করেছে। আবার যখন সিলেক্ট হয়ে গেল তখন কি ফোন করে বলেছো যে সিলেক্ট হয়ে যাওয়ার পর? আমিও তো বাড়িতে ভয়ে ভয়ে বলছি, কারণ ওরাও এত বড় একটা শখ খাবে, মানে একটা 15 মানে এত বছর ধরে আমার সঙ্গীত জীবন, তারপরে এতদিন পরে এসে আমি একটা এত বড় টিভির মঞ্চে দাঁড়াচ্ছি, এটা তো মানে অনেক দিনের স্বপ্ন আর কি। সেটা সফল হচ্ছে, ওই জন্য আমিও খুব বুঝে শুনে যে আমাকে না ডেকেছে, হ্যাঁ কি হয়েছে, মানে এটাই আনন্দ আমাকে যে ওখানে সিলেক্ট হতে পারলাম কিনা কি টিভির মঞ্চে। কারণ টিভি রাউন্ডের আগে আমাদের বেশ কয়েকটা রাউন্ড হয়, গ্রুমিং রাউন্ড, সেটা হয়তো দেখা যায় না, যে দর্শক দেখতে পায় না। দর্শক দেখতে পাচ্ছে ওই একটা রাউন্ড শুধু, তার আগে যে আমাদের নিয়ে ওখানে রেখে দেওয়া হয়, সবকিছু হয়। তো সেইটার জন্য আমার বাড়িতে বলেছিলাম, তো সেটাই একটা আনন্দ ওদের কাছে যে আমাকে ওখানে থাকার জন্য তো ডেকেছে, আপাতত নেবে কিনা পরের কথা। জি বাংলা থেকে থাকতে তো দিচ্ছে। জি বাংলা, আমি এমনকি জি বাংলাতে যখন প্রথম আমাদের গ্রুমিং হচ্ছে, আমার ব্যাগপত্র নিয়ে যখন চলে যাই যেখানে রাখে, সেখানে সকালের প্রথম ব্রেকফাস্ট আমাদের দিয়েছিল লুচি তরকারি। আমি সেটা ছবি তুলে আমি স্মৃতি হিসেবে রেখেছিলাম যে আমি কিন্তু এতে থাকতে এলাম, আর প্রথম আমি ব্রেকফাস্ট করছি আমি জি বাংলার এখানে দাঁড়িয়ে সারেগামা পাওয়ার জন্য। ওটা খুব স্পেশাল, কারণ আমি যখন তখন আউট হয়ে যেতে পারি, মানে এরকম একটা, আর বার হওয়ার জন্য আমি রেডি, মানে আমার ব্যাগ আমি খুব একটা খুলিও নি আর কি, যে বের করে মানে বাকি সবাই গীতশ্রী, রিয়া, ওরা খুব প্রচন্ড না আমরা তো একটা কাজ করতে এসেছি কিছু। আর প্রথমে গিয়ে না আমি খালি ভাবছিলাম যে ঠাকুর এই এত পার্টিসিপেন্ট, এর মধ্যে আমি এমনি কাঁপতে থাকি সব সময়, এমনি আমার এত অ্যাংজাইটি হয় বা ভয় পাই আমি, সেখানে আমি কি গাইবো, আমাকে এমনি বের করে দেবে, তুমি আমাকে এমনি বের করে দাও ঠাকুর, আমাকে যেন, এইটা আমার প্রার্থনা ছিল ঈশ্বরের কাছে অডিশনের আগে। তো অন্যরকম শুরু হয়েছিল আর কি, শুরুটা এইটা, বাপরে। এবং তারপরে একটু বলো যে এটা হয়তো দর্শকরা জানে না যে কিভাবে থাকে এই প্রতিযোগীরা 10 মাস বা 12 মাস ধরে, তারা কোথায় থাকে, কিভাবে থাকে, তারা কি বাড়িতেই থাকে নাকি ওখানেই থাকে, এটা একটা বড় প্রশ্ন। কিন্তু সব সাধারণ মানুষজন তো বুঝতে পারে না। আমরা ছিলাম একটা ফ্ল্যাটে ছিল, একটা অ্যাপার্টমেন্ট ছিল, সেখানে আমরা থাকতাম। আমরা যে কজন মেয়েদের আলাদা অ্যাপার্টমেন্ট, ছেলেদের আলাদা অ্যাপার্টমেন্ট থাকতো, সেখানে একটা রুমে আমরা 4 জন ছিলাম। অনেকটা হস্টেল লাইফের মতো। কি আমরা পুরো 10 মাস পুরো হস্টেলের মতো কাটিয়েছি একদম। আমরা বিছানাগুলোকে আমাদের সিঙ্গেল বেড দিত, যেমন হস্টেল দেয়, সব বিছানাগুলোকে একসাথে জড়ো করে আমরা পুরো একটা লম্বা বিছানা বানিয়েছি, কারণ আমরা ভূতে ভয় পেতাম খুব পরে গিয়ে। ওই জন্য যে না আমরা না একসাথে থাকি, হনুমান চালিসা পড়ছি, ভয় পাচ্ছি, ওই জন্য সবাই একসাথে হয়ে, আর মজাটাও ভাবা যাচ্ছে না, বন্ধু বান্ধবদের পুরো দারুণ, মানে ওটা একটা আলাদা লাইফ কাটিয়েছে বলা যায়, আলাদা পুরো হোস্টেল লাইফ, যারা হোস্টেলে থেকেছে পুরো ওই রকম জীবন আর কি। সেরকম প্রেশারও হচ্ছে, পরে গিয়ে বাড়িতে যখন সন্ধ্যায় ঢুকছি, বন্ধুরা কথা বলে সেই প্রেশারও কেটে যাচ্ছে, দারুণ আর কি। এবার একটুখানি বলো যে প্রথম যেদিন ওই মঞ্চে উঠলে, যে একদম প্রথম যেটা হয়তো টিভিতে টেলিকাস্ট হয়েছিল, সেই যে পারফরমেন্সটা, ওটা করার সময় কি হয়েছিল তোমার? যে তুমি বললে যে তুমি খুব কাঁপতে, তোমার মধ্যে একটা ভয় কাজ করতো, সেটা একটু বলো। ওটা আমি তো ভেবেই ছিলাম যে আমাকে টিভি রাউন্ড আগে বা এই যেটা দেখেছে মাইয়া গেছিলাম,
টিভিতে দেখা অবধি সুযোগ হবে না আর কি, তার আগেই আমি হ্যাঁ আমি যে গ্রুমিং এর জন্য ডেকেছে খুব ভালো কথা, কিন্তু তার আগেই আমি চলে আসবো বাড়িতে, কারণ আমি এত ভয় পাই মঞ্চে উঠে গাওয়া তো দূরের কথা, কিন্তু ঈশ্বরের আশীর্বাদে এবারে যে অডিশন গুলো হচ্ছিল সেগুলোতে এতটা ভয় কোনো ছিল না, কারণ এক্সপেকটেশন ছিল না কোনো, তাই গানটাও গাইতে পেরেছি ঠিকঠাক করে। এবার আমি যখন মঞ্চে গাইছি আমি বাড়িতে একদম জিরো এক্সপেকটেশন রেখেছিলাম যে আমার না কালকে অডিশন আছে, আমি না মা তোমরা এসো চলে যাব কিছু এবার ওরাও আশা করেনি আর যখন গাইতে যাচ্ছি আমি শুধু টেনশন করছিলাম আমার লিরিকটা নিয়ে, যে লিরিক ভুলে যায় কিনা। কিন্তু মঞ্চে যখন দাঁড়িয়েছি এত গুণী জাজেসরা 9 জন যাচ্ছে দেখে তো এমনি আমরা ভাবছি 9 জন, মানে একজন হয় না দুজন হয় না 9 জন, সামনে অডিয়েন্সরা রয়েছেন সবাই। আর যখন গাইতে শুরু করেছি না অদ্ভুতভাবে, বিশ্বাস করবে না আমার কিছু মাথায় নেই, মানে যে হয় একটা যে কাব্য এতজন শুনছে কিচ্ছু নেই আমার। যখন আমি সবসময় ভাবতাম যে গোল্ডেন বাজার যখন আমার কোনো গানে যখন হয় না গোল্ডেন বাজার যখন ফাটে, আমি যে আমার গানে যদি কখনো গোল্ডেন বাজার কি আদৌ হবে, বা যদি হয় আমি কি করবো, তখনই কি আমার গানটা থেমে যাবে ভয়ের চোটে? ভয়ের চোটে থেমে যাবে, বা আমি তো কেঁদেই ফেলবো, এত খুশির মুহূর্ত। আমার প্রথম গানে যখন গোল্ডেন বাজার হয় আমি না কিচ্ছু বুঝতে পারছি না, আমি গানটার মধ্যে এত ঢুকে পড়েছি, আমি কি আনন্দ হচ্ছে যে অত বড় মঞ্চে গাইতে। আমি যে আচ্ছা এরকম লাগে গাইতে, আমার তাহলে আর মঞ্চটা ছাড়তে ইচ্ছা নেই, এবার তো আমি থাকতে চাই। মানে ওই যে গোল্ডেন গিটারটা বেজেছে ওটাও মনে হয় বুঝতে পারোনি না? বুঝতে সব দেখতে পাচ্ছি না, একটা কোনো ব্ল্যাঙ্ক, মানে আমি তো ভেবেছিলাম এই মুহূর্তটা যখন আমার জীবনে ঘটবে আমি সেরা আনন্দটা করব, হ্যাঁ কারণ আমার গানে গোল্ডেন বাজার ফাটছে। কিন্তু যখন ওটা ঘটলো তখন ব্ল্যাঙ্ক, আমি কিছু বুঝতে, জাজেসরা উঠে মঞ্চে আসছে না, আমি বলছি আচ্ছা খুব আচ্ছা কি হচ্ছে বুঝতে পারছি না, কিছু বুঝতে পারছি না, সবকিছু এমন স্বপ্নের মতো ছিল, এত স্মুথ ছিল প্রথমটা, ভাবা যাচ্ছে না, দারুণ ছিল। তারপর থেকে শুরু আর কি। তারপর থেকে তো মেনলি শুরুটা হয়, প্রথম ওখানে ঢুকলাম, তারপরে সাধারণ মানুষজন তো বুঝতে পারে না ওখানে আমাদের কি প্রেশারটা বা কিছু কতটা থাকে। এবার আমি না সারেগামাপায় যাওয়ার আগে আমার যেহেতু কোনো এক্সপিরিয়েন্স নেই, আমি বুঝতে পারতাম না যে সারেগামাপার যারা আর্টিস্টরা, যারা গান গেয়েছে পার্টিসিপেন্টরা, তারা কতটা কষ্ট করে। মানে আমরা ভাবিও রিয়ালিটি শোতে গেছে বা কিছু, তো গান গাইতে দেখছি ওই একটা শনি রবিবার শুধু, তার পিছনে যে কি পরিশ্রম, মানে যে মানুষটা ধরো প্রথমেই যে আউট হয়ে বেরিয়ে গেছে না, তার পরিশ্রমও কল্পনা করা যাচ্ছে না, আমরা এত এফার্ট দিতে হয়। আর প্রত্যেকে পরিশ্রমী, আমাদের এবারে যারা ছিলাম আমরা প্রত্যেকে ভীষণ পরিশ্রমী, তারা যা পরিশ্রম করেছে ভাবনা চিন্তার বাইরে। একদমই তাই। এবং যেটা বললে যে প্রথম থেকে শুরু করে, কখনো কি ভেবেছিলে যে একদম গ্র্যান্ড ফিনালের মঞ্চে নিজেকে দেখতে পাবে কখনো, এবং শেষ অবধি টিকে থাকা? না একদম ভাবিনি। আমি বারবার স্বীকার করেছি আমি খুব ভীতু মানুষ। আমি এই মঞ্চে যে দাঁড়িয়ে গাইতে পারছি, আমাকে যে সুযোগ দিয়েছেন তার জন্য সারেগামাপার প্রতি আমি খুব কৃতজ্ঞ। আর আমি নিজেকে মাঝে মধ্যে মঞ্চে চিনতে পারতাম না, কারণ আমি তো এরকম কুঁকড়ে কেঁপে যাওয়া মানুষ, হিপ হপ হচ্ছে একদম, মানে আমাকে ওখানে রীতিমতো মানে জাজেসরা ওখানে সবাই বলতো আসলে কি আসলে সায়ন্তনী এত নার্ভটা স্ট্রং না। আমি ভাবছিলাম কাকে নিয়ে কি বলছে, আমি নিজে কাঁপতাম, জানতে না। এবার সত্যি কথা, এই মঞ্চে ওঠার পর না একটা ম্যাজিক ঘটে, ওই মঞ্চটা তোমাকে একটা শক্তি দেয়। তো সেই জোরেই আর কি ফিনালে কিচ্ছু ভাবিনি আমি শুধু গাইতে খুব আনন্দ হতো, দারুণ লাগতো, এত ভালো স্টেজ, এত ভালো পোশাক, এত মেকআপ, সুন্দর লাইট, সেটা শুধু মজা করেছি। করতে করতে ফিনালেতে চলে এলাম। মানে শুরুই হবে না যেখানে ভেবেছিলে, সেখানে শুরু থেকে শেষ পুরোটাই ছিলে। আমি ভাবতে পারি না, আমি অনেক কৃতজ্ঞ সকলের কাছে। এবং একটু বলো যে এটা হয়তো প্রত্যেকেরই এক্সপেকটেশন থাকে যে ফার্স্ট হব বা সেকেন্ড হব বা কিছু একটা হব, এইটা এক্সপেকটেশন থাকে। তোমার ক্ষেত্রে তুমি 4th পজিশনটা পেয়েছিলে, যেটা ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে যেহেতু ছিলে না, তো সেই সময় কি কোনো আক্ষেপ ছিল? কারণ আমরা দেখেছিলাম যে একদিকে আয়ুষের হাত ধরে আছে, একদিকে তোমার হাতটা ধরে আছে আবির দা। সেই সময়ের মানে ধুকপুকানিটা যদি একটু বলো যে কি হচ্ছিল। এটা মানে যখন এগুলো কল্পনা করতাম না, আমি যখন ফাইনালের মঞ্চে দাঁড়াবো আমি তো শেষ হয়ে যাবো, বোধহয় গান গাইতেই পারবো না, কাঁপবো। কিন্তু যখন দাঁড়িয়েছি না ফাইনালের মঞ্চে গিয়ে, আমি বুঝতে পারছি যে এটা আমার শেষ পারফরমেন্স চলছে জি বাংলার ফ্লোরে সারেগামাপার জন্য। না আর গাইবো না, এই সুযোগটা আমার লাস্ট। তখন না অনেক ভালো লাগা ছিল যে আমরা সকলে গেয়েছি। যেমন সৃজন যখন গাইছিল, আমরা ব্যাকস্টেজে দাঁড়িয়ে আমি কাঁদছি রীতিমতো, কারণ আমরা জানি যে প্রত্যেকের কি স্ট্রাগল। তো ওই মঞ্চে দাঁড়িয়ে না আয়ুষের যে হাতটা উঠেছে, তুমি টেলিকাস্টে দেখেছো তোমরা নিশ্চয়ই, আমিও আয়ুষ করে আমি চেঁচাচ্ছি। আমি অবশ্যই 200% আমি বেস্টটার জন্যই চেষ্টা করবো সবসময়। আমি তো একটা কম্পিটিশনে এসেছি, আমার একটা দায়িত্ব আছে। আমি আমার 200% চেষ্টা করেছিলাম যে আমি আমার বেস্টটা নামাবো মঞ্চে, আমার
এক ফোঁটাও ফাঁকি দেবো না। আমি শেষ পর্যন্ত চেষ্টা করেছি। ঈশ্বরের বা সকল গুণীজনেদের মতে সে আর চ্যাম্পিয়ন, আমি তার জন্য খুব খুশি। আমার আর অনেক বড় জার্নি আছে আগে, কোনো না কোনো সময় জিতে তো যাবোই নিশ্চয়ই। ঠিক, মানে ওই সময় তখন আমরা দেখছিলাম যে তুমি মনে হয় নিজে জিতলে যে আনন্দটা হতো একই হয়েছে মনে হয়, যে ওকে জড়িয়ে ধরে একটা যে আলাদা করে কিছু, আমরা সবাই তো জানি এখানে কেউ একজন জিতলো বা কিছু, যেহেতু আয়ুষ সব থেকে ছোট আমাদের ওখানের মধ্যে ছোট, তো সে তখন তাকে নিয়ে সে ওরকম জিতছে, সেইটা সেলিব্রেট করাটা আমার মনে হচ্ছিল খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা সবাই মানে এতদিনের জার্নি, সেখানে কোনো ব্যাপার না, মানে আমি হতে পারিনি বা আমার কিরকম পজিশন হয়নি, তো ঠিক আছে, আমি আমার চেষ্টাটা করে দিয়েছি। এবার তো ফলাফল হাতে তো নেই, তোমার হাতে থাকে না, হাতে তো নেই। এবার দর্শক গান শুনেছেন বা কি করেছেন, তো ঠিক আছে, কোনো ব্যাপার না। যাকে চ্যাম্পিয়ন মনে করেছে, যে যোগ্য সেই হোক, আমার সেই নিয়ে কোনো আক্ষেপ নেই। এবং একটা লাইফ কাটিয়েছে, যেটা তুমি বললে যে 10 মাস এক রকমের হস্টেল লাইফ, তার সাথে অনেকটা স্ট্রাগল ছিল, যেটা হয়তো দর্শক দেখতে পায়নি, দর্শক শুধু কয়েকটা এপিসোড দেখেছে হয়তো। তো ওই স্ট্রাগলটা একটু বলো যে কিভাবে হতো, মানে প্রত্যেক দিন গান প্র্যাকটিস করার থেকে শুরু করে এবং অনেক কিছু থাকে কাজকর্ম, সেগুলো আমাদের তো যেহেতু দর্শকরা জানেন না হয়তো, যে ওনারা ভাবেন আমরা নিজেরা, অনেকে জানে ভাবে আমরা নিজেরা গান চুজ করি, বা যে অনেকে বলেন যে এই তুমি এই গানটা চুজ করলে না কারণ এইটা গাইতে পারতে, তারা যেহেতু বুঝতে পারে না। তো আমাদের কিন্তু গান চুজ করে দেওয়া হয়, আমরা নিজেরা গান বলি না কোনো। যার জন্য যে গান অ্যাপ্লিকেবল, যাদের আমাদের টিম রয়েছে, ডিরেক্টোরিয়াল টিম রয়েছে, গ্রুমার্সরা রয়েছেন, তাদের যেটা মনে হয় আমাদের গান দেওয়ার সেটা দেয়। আর এই গোটা জার্নিতে আমি একটা কথা বলিনি, যে আমাকে যে গান দিচ্ছে আমি শুধু মন দিয়ে সেই গানটার ক্যারেক্টার হয়ে শুধু গেয়ে গেছি। হ্যাঁ, এবার অনেক প্রসেস থাকে আমাদের, ভোর 6টায় নিয়ে চলে আসা হয়, আমরা যেখানে রিহার্সাল সবকিছু হয়, তারপরে গান দেয়। গান ধরো একবারে একটা শিডিউলের জন্য আসছে 18টা গান, চলো এবার প্রিপেয়ার করো, 2 দিন বাদে রিহার্সাল, উইদাউট মানে লিরিক্স তুমি দেখতে পারবে না। আর ট্রেনিং, মানে আমি খুব থ্যাঙ্কফুল যে এরকম একটা ট্রেনিং, মানে ভাবা যাচ্ছে না, দম ফেলার সময় নেই সব সময়, মানে এত একটা লিরিক মানুষ 18টা গান প্রিপেয়ার করছি আমরা 2 দিনের মধ্যে, 18টা গান সেই পারফেকশনে হতে হবে, কারণ অত বড় মঞ্চে গাইছি। মানে প্রেশার ভাবতে পারছো তুমি কি? এবার সেটার পরে আর কিছু মাথায় থাকতো না তখন গানটা। এবার অবশ্যই 2 দিন পরে না গানগুলো হয়েও যেত একদম, কারণ গ্রুমার্সরা এত প্রেশার দিচ্ছেন, গ্রুমার্সরা এত আমাদের নিয়ে খাটছে, তো হয়েও যেত সেই গান। তারপরে 2 দিন পরে গিয়ে রিহার্সাল রুম, এত সিস্টেমেটিক, এত ডিসিপ্লিন সবাই, সেটা রিহার্সাল করতে হতে গানটা তখন জল ভাত হয়ে যেত আমাদের আর কি। সেই সময়গুলো মনে হতো যে আর পারছি না, বা এই আমি হচ্ছে একদম প্রথমে যখন ঢুকেছিলাম, আমি একদম পালিয়ে আসবো ভেবেছি, মানে মঞ্চ ছেড়ে আর কি পালিয়ে যাও। তখনও মঞ্চে আমি উঠিনি, কারণ তখনও মঞ্চেও, মানে এটা হচ্ছে কথা, এটা বলছি আমি তোমাকে এর আগে, মানে অডিশন রাউন্ডের আগে গ্রুমিং চলছে, তখনও আমার দেখানো হয়নি টিভি রাউন্ডের আগে যেটা হয়, তখন আমার মনে হচ্ছে যে আমার অসম্ভব পারা, আমি ভয়েই গাইতে পারবো না, ঠাকুর তুমি আমাকে মুক্তি দাও। আমি এবার আমরা যেখানে ঘুমাতাম 4 তলায়, আমরা একটা রুম ছিল, তা আমার মাথার সামনে একটা জানলা ছিল, ফাঁকা জানলা, কোনো গ্রিল ছিল না। আমি ভেবেছিলাম এইখান দিয়ে, মানে এটা আমার মাথায় চিন্তা এসছে যে এইখান দিয়ে আমি পালাবো, কিন্তু সমস্যাটা হচ্ছে আমার জানলা দিয়ে টপকে পালিয়ে যাবে, টপকে পালাবো, মাথার মানে ব্যামো হয়েছিল মাথায়, যে এইখান দিয়ে আমি পালাবো, কিন্তু সমস্যা হচ্ছে আমার লাগেজটা কি করে নামাবো, বা এত বড় সুটকেস, সেটা আর কি নিজেই ভাবছি, নিজেই কাঁদছি, নিজেই বুঝতে পারছি না কিছু। তারপরে মানে বাড়িতে তো বলতে পারছি না, কারণ ওরা আশা করে বসে আছে, আমি যদি বলি ওদের আমি না পালাচ্ছি, এটা তো বলতে পারি না। আমি তখন রোজ সকালে মনটা শান্ত করার জন্য একটা হ্যাবিট আছে, আমি রোজ সকালে 1 পাতা করে গীতা পড়ি, আমার বিছানার মাথার পাশে গীতা থাকতো, পড়তাম। তো সেই করতে করতে একটা চ্যাপ্টার এরকম এলো, সেখানে ভগবান কৃষ্ণ বলছেন যে কর্ম থেকে পালিও না, তোমার কর্মক্ষেত্র থেকে, অর্জুনকে বলছেন কর্মক্ষেত্র থেকে পালানো যায় না, তো কর্মকে ফেস করো, নিজের কর্ম করো, আর ইন্দ্রিয় সুখ ভোগ করো না, তো যে আমার না ভালো লাগছে না, ভালো না লাগুক তোমার, তুমি কষ্টটা করো, তুমি কর্মকে। তো তারপর থেকে আমি ওই পুরো জার্নিটাকে ভেতরে নিয়ে, যতই কষ্ট হোক আমি পুরো নিজের সবকিছু ঢেলে দিয়েছি, আর কোনো দিকে তাকাইনি আমি, ওটা শুরু হলো, মানে তারপরে আর একদম ডেডিকেটেডলি করে গেছি। এবং এই কারণেই হয়তো আজকের এই দিনটা তুমি দেখতে পেয়েছো বলা যায়, নিশ্চয়ই, একদমই নিশ্চয়ই। এবং এখন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাই কি বলছে একটু বলো? তারা তো মানে আমি ঠিক এই জার্নির মধ্যে 2বার বাড়ি আসতে
পেরেছিলাম, তো তারা প্রচন্ড খুশি। অনেকে কিছু যারা গান ভালোবাসে, যারা ফ্যান বলি আমি যাদের, ধরো তারা একটি মেয়ে সে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে এসছে আর কি, এগুলো তো আমি ভাবতে পারি না। না, এক বছর আগে আমি তো নিজে ভাবতে পারতাম, আমার নিজের গান আমি একাই শুনতাম বসে বসে, তো সেখানে এত মানুষ, এত লোকজন আমার গান শুনছে, তারা গুরুত্ব দিচ্ছে, এটা ভাবা যাচ্ছে না। পাড়ার লোক, আমার বাবা বলে যে আমার পাড়ায় যখন বাবা এখন বেরোয় একটু সিদ্ধারাটা সোজা করে বেরোয়, মেয়ের তো জন্য এটা তো আমার অনেক বড় পাওয়া। আর আমার আম্মা এত ওই যে কথায় কথায় উনি খালি ইমোশনাল হয়ে পড়ছে, এই হয়ে পড়ছে। আমাদের যে গেটটা দিয়ে তুমি ঢুকছো, আমার গেটটা অনেক পুরনো, অনেক বছরের পুরনো বাড়ি, ওই জন্য গেটটাকে না একটু ঠেকনা ঠুকনো দিয়ে ঠিক করে রাখতে হয়েছে। আমার আম্মা বলেছে আমার নাতনি ঢুকবে এখান দিয়ে, গেটটাকে ঠিক করা, এবার ঠিক করতে হবে। তো ওনার ইমোশনটা হয়তো অন্যভাবে কাজ করছে। ভালো, আর পুরো পরিবার খুব খুশি, বাড়ি তো বেশ একটা উৎসব ফিল। আচ্ছা, এরপর কি করা হবে সেটা কি ভেবেছে সায়ন্তনী, নাকি এখন একটু রেস্ট নেবে? দম তো একটু নিচ্ছি, অবশ্যই হ্যাঁ। একটু দম নিচ্ছি, কিন্তু দম নেওয়ার কারণ এইটাই হচ্ছে সময় যেখানে এবার পরিশ্রমটা হচ্ছে সেই লেভেলের করতে হবে। এত নিজেকে টিকিয়ে রাখার পরিশ্রম, রাখার লড়াইটা, এবার এত মানুষ গান শুনেছেন, এবার তাদেরকে আমি সাথে নিয়ে চলতে চাই আরো। তো তার জন্য আমি অরিজিনাল নিজের গান, এই যে এতদিন আমি লতাজি, আশাজি বা শ্রেয়া ঘোষাল, সুনীতি চৌহানের গান শুনিয়েছি, আমি চাই আমার নিজের গান শুনুক দর্শক এবার। তো তার কাজ কিছু শুরু হয়েছে, অবশ্যই খুব তাড়াতাড়ি নিশ্চয়ই আমি কাজ ছাড়তে পারবো। এবং আমরাও আজকে একটা গান নিশ্চয়ই শুনবো। নিশ্চয়ই শোনাবে নিশ্চয়ই আজকে আমাদেরকে? একদম শোনাবো। ও চাঁদ সামলে রাখো যোছনাকে। থ্যাংক ইউ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ ও এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন সিটি সিনেমার ইউটিউব চ্যানেল আর ফলো করুন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল।